দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস। আজ আমাদের আলোচনার বিষয় অর্থ পাচার প্রতিরোধ ও উদ্ধার। আর এই আলোচনার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। মজিদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শকের আলোচনা এগিয়ে নিতে আপনাদের সঙ্গে থাকবো আমি সুলতান মাহমুদ। আলোচনার শুরুতেই বলতে চাই যে অর্থ পাচার বন্ধ বা অর্থ উদ্ধার নিয়ে অনেক আলোচনা হয়েছে। বিশেষ করে আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর থেকে নানানমুখী উদ্যোগ নেওয়া হয়েছে, আইনেও পরিবর্তন করবার উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু এর সুফল কতটা মিলেছে, কেন মেলেনি, সেটির হিসেব নিকেশ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে সে বিষয়ে জানবার চেষ্টা করব আজকের আলোচনায়। তার আগে জানিয়ে রাখতে চাই, নিত্য নতুন এই অর্থ পাচারের ঘটনা সামনে বেরিয়ে আসছে। গত দুদিন আগেও কেন্দ্রীয় ব্যাংক একটি বাণিজ্যিক ব্যাংকের ভেতরকার তথ্য খুঁজে বের করে প্রায় 14,000 কোটি টাকা, তিনটি গ্রুপ মিলে প্রায় 17,000 কোটি টাকা পাচারের তথ্য উদ্ঘাটন করেছে। একটির পর একটি তথ্য উদ্ঘাটন হচ্ছে, কিন্তু এই পাচার বন্ধ বা পাচারকৃত অর্থ ফেরত আনবার ব্যাপারে কতটা উদ্যোগী বলে মনে করছেন সরকার? মজিদ ভাই, ধন্যবাদ। অর্থ পাচারের বিষয়টি শুধু এই সাম্প্রতিক কালের না, আমাদের এই অর্থনীতিতে অনেক আগের থেকেই কম বেশি ছিল বা আছে, কিন্তু সেটি প্রচণ্ড এবং প্রকাণ্ড আকার ধারণ করেছে এই বিগত 10-15 বা 20 বছরে বেশি করে। কেননা ওই যে মাঝে মাঝে আমেরিকা যে জিটিআই বা তারা একটা রিপোর্ট করে না, কিংবা আপনার ওই সুইস ব্যাংক আগে এত প্রকাশ্য স্টেটমেন্ট প্রকাশ করতে পারতো না বা দিত না, এখন সেখানেও অনেকটা করা হয়েছে, ট্রান্সপারেন্সি আনার চেষ্টা করা হয়েছে। সেখানে এখন কান্ট্রি ওয়াইজ কত যাচ্ছে, কি ব্যাপার, এগুলো থাকছে। এবং এইটার সাথে সবচেয়ে বড় যে বিষয়টা জড়িত, যে টাকা পাচার হয় কেন হয়, কারণ যদি আপনার এখানে আয় ব্যয়ের বিশেষ করে আয়ের অর্থ উপার্জনের যদি স্বচ্ছতা না থাকে, যে অর্থ আপনি উপার্জন করে ব্যবহার করতে এখানে পারবেন না, বা ধরেন এখানে পরিবেশ নাই, বা আপনার সুযোগ সুবিধা সেইভাবে সমাহার নাই, কারণ আপনার আইনে নিশ্চয়ই অনেক কিছু আছে, তো সেই টাকা অবশ্যই পাচার হবে। টাকা এক জায়গায় দাঁড়িয়ে থাকবে না, থাকলে ওটা বদহজম হবে আর কি, এই টাইপের ওই বা অসুবিধাজনক। সেই টাকা এই জন্যই পাচার হচ্ছে। এখন সারা বিশ্বে এটাও ঠিক, পাচার করা অর্থ নিয়ে গেলেই সেই দেশও রিসিভ করার ব্যাপারে এক সময় ছিল যে ঠিক আছে, আপনি ফরেন কারেন্সি আনেন, আপনার নাগরিকত্ব দেব, আপনার এই দেব। হ্যাঁ, আমাদেরও আছে $40,000 কেউ যদি ইনভেস্টমেন্ট আনে, তার আমরা দেই, এটা সুযোগ সুবিধা দেই। ওটা এই অর্থনীতিতে যখন প্রয়োজন হয় তখন এইভাবে করা হয়, ওই জন্য ওই আশকারাটা পেয়ে যায়। কিন্তু এখন সারা ওয়ার্ল্ডেই কিন্তু ওই যে ট্রান্সপারেন্সি বা এই বিষয়গুলো নাগরিকদের ভিতর থেকেও আসতেছে, ট্যাক্স পেয়ারদের ভিতর থেকেও আসতেছে। যেমন সাম্প্রতিককালে আমরা, সাম্প্রতিক না, প্রায় 2-1.5 বছর হয়ে গেছে, ভারতেরই পশ্চিমবঙ্গেরই একটা পক্ষ, তাদের যে ওদের যে কেন্দ্রীয় যে সংস্থা, তারা নিজেরাই লক্ষ্য করেছে যে দুজন লোক পশ্চিমবঙ্গের একটা কলকাতার পাশের একটা জায়গাতে অসম্ভব ধরনের দামি জমি কিনে একসাথে করে ফেলছে, এবং একটা ডিসলোকেশন তৈরি হচ্ছে। ফলে ওরাই কিন্তু কেসটা উদ্ঘাটন করে বের করে, সে ভদ্রলোক এখন কলকাতার জেলে আছেন। হ্যাঁ, আমাদের দেশেরই একজন, সে টাকা পয়সা নিয়ে গেছে। অর্থাৎ ওই অর্থনীতির থেকেও একটা চাপ সৃষ্টি হচ্ছে যে আমার অর্থনীতিতে এইভাবে 5,009 টাকা হয়, কিন্তু হঠাৎ করে দেখতেছি কেউ 13 টাকা দিয়ে জিনিস কিনতেছে। হ্যাঁ, এটা ডিস্টেবিলাইজেশন না? ঠিক একইভাবে ইউনাইটেড স্টেটসেও কিন্তু বারবার স্ক্যানিংয়ে বেরিয়ে আসতেছে যে কিছু কিছু লোক এসে আমার অর্থনীতিতে একটা ডিস্টেবিলাইজেশন তৈরি করতেছে টাকা পয়সা আসার ব্যাপারে। এটা ইউরোপে বা অন্য অন্য জায়গায় হচ্ছে। ফলে এই যে টাকা যেগুলো গেছে, সেই টাকা কিন্তু সেখানে যে রাখতে পারছে এটাও না, প্রশ্ন উঠছে। ফলে ওই টাকা আবার ফেরত আসার একটা ব্যাপার অটোমেটিক্যালি, এটা ন্যাচারালি
হতে থাকবে, আসবে। এখন সমস্যা হচ্ছে যে ওই যে আপনি বললেন টাকা উদ্ধার করা, ফেরত আনা, এই জিনিসটা অত সহজ না। এখানে আইন কানুনের ব্যাপার আছে, দুই দেশের একটা ব্যবস্থা আছে, সেই দেশে হয়তো ধরেন ইনভেস্ট করে ফেলছে, সেই ইনভেস্টমেন্টের টাকা আপনারা আসতে দেবে কিনা সে ব্যাপার আছে। তো এইসব ব্যাপারগুলো জটিলতার আবর্তে আপনি বললেন যে টাকা কোথাও বসে থাকে না, না। উদ্ধারের প্রসঙ্গে আমি পরে আসছি, কিন্তু এই টাকা, যে টাকাটা পাচার হয় বা মানি লন্ডারিং যেটি হয়, এটির পন্থা কোন কোন পথে এই মানি লন্ডারিংটা বাংলাদেশ থেকে মানি লন্ডারিং অন্য দেশে চলে যাচ্ছে, পথগুলো কোনটা? সেই পথগুলো কি আরো বিস্তৃত হচ্ছে, না অতীতে যেগুলো ছিল সেগুলোকে কমিয়ে আনা গেছে? না, এটা হচ্ছে যে সাধারণত 3 প্রকারে টাকাগুলো পাচার হয় সহজ হয়। একটা হচ্ছে আপনার যে ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং আছে না, ওখানে আপনার দেখায় একরকম মাল, টাকা চলে যায়, সেই টাকা আর আসে না, বা ওখানে এটা একটা স্বীকৃত একটা পথ এটা টাকা। 2 হচ্ছে আপনার হুন্ডি সিস্টেম। হুন্ডি সিস্টেমে ওখানে একজন লোক বললো যে ঠিক আছে এই ডলার আপনার দেশে পাঠাবার দরকার নেই, ওখানেই আমি ইকুইভ্যালেন্ট টাকা দিয়ে দিচ্ছি, আপনি ওকে সাপ্লাই দিয়ে দেন, ডলারটা ওখানে থেকে গেল। এটাও একটা পাচার। হ্যাঁ, মানে টাকাটা আসলো না, আপনার বাইরে থেকে গেল আর কি। এটা দ্বিতীয় হুন্ডি বা এটা ইললিগালি এর করে। আর তৃতীয়ত হচ্ছে যে কিছুটা স্বীকৃত চ্যানেল, কিছুটা যেমন বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংকের একটা নিয়ম আছে যে কেউ যদি এত টাকার বেশি এইভাবে নিতে চাইছে, সেই সব জায়গাগুলোতে চোখে ধুলো দেওয়া আর কি, অথবা কনাইভেন্স দেওয়া, দেখেও না দেখলাম, কিছু বললাম না, ইগনোর করা। হ্যাঁ, ব্যাংকিং চ্যানেলই শো করতেছে কিন্তু আমি ইগনোর করলাম, ধরলাম না, বললাম না। এটা সাম্প্রতিক কালের বা বেশ কিছু বড় বড় কেসে হয়েছে, তারা ওই পার্টিকে কিছু বলে নাই, কিছু ধরে নাই। হ্যাঁ, এখানেই মানে এড়িয়ে গেছে, দায়িত্ব সঠিক মতো পালন করা নাই, এবং রেগুলেটরের কনাইভেন্স নিয়ে অথবা সায় দিয়ে অথবা ওইটার সাথে সে যুক্ত হয়ে এটাকে করা। যেমন আমরা বলি অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে প্রথম পয়েন্ট হলো হুন্ডিটা একটু কমে গেল, কারণ অত ইজিলি যেতে পারতেছিল না বা আসতেছিল না, একটা পথ হলো। আর একটা হচ্ছে যে এখানে একটু টাইট দেওয়া হচ্ছিল, আমরা কি বলে শ্বেতপত্র আর অন্যান্য দিক থেকে বিভিন্ন রিপোর্ট করে দেখতে পারলাম যে কারা কারা কেন কিভাবে নিয়ে গেছে, কি পদ্ধতি, সেখানে টাইট দেওয়া হচ্ছিল। কিন্তু দেখা গেল যে সেটাও কাজ করে নাই এই জন্যই, যেমন জনৈক মন্ত্রী ছিলেন, তিনি এই সময়ই প্রায় 10,000 কোটি টাকার তার জমি জমা বা ইত্যাদি বিক্রি করে নিয়ে করেছেন দেখা যাচ্ছে। তার সে টাকা তিনি নিয়ে গেছেন নিশ্চয়ই, কারণ আমি যখন সুইস ব্যাংকের ব্যালেন্স দেখতেছি যে সেখানে বাড়ছে, তা কোত্থেকে আসলো? হ্যাঁ, তারপরে এখানেও দেখা যাচ্ছে যে অনেকভাবে ওই আবার সেই সেম ফেলিওর, রেগুলেটরি ফেলিওর। জিজ্ঞেস করছে না, তাকে খেয়াল করতেছে না, তাকে ধরার ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে না। যেমন আমি কলকাতায় যে ভদ্রলোকের কথা বললাম, সেই সময় খুব ঘটা করে বলা হলো যে ও ওখানে ধরা পড়ছে, আমরা তার ফেরত আনবো, হ্যাঁ আমরা ফিরিয়ে আনবো, আনবো। তার মানে এটা একটা প্রিভেন্টিভ একটা মেজরের বিষয় ছিল। কিন্তু সময়ের কালের কপল তলে প্রসঙ্গগুলো হারিয়ে যাচ্ছে, অর্থাৎ কিছু হবে না এরকম একটা মনে হচ্ছে, এবং হচ্ছেও না। হ্যাঁ, তো এই যে কিছু হবে না, হচ্ছে না, এটা মানেই হচ্ছে ইট ইজ এনকারেজিং আদার্স টু ডু দ্যাট। হ্যাঁ, এই ধরনের ব্যাপার ঘটছে। অর্থাৎ আমি মনে করি এই যে প্রসিডিউরাল ফেলিওর, রেগুলেটরি ফেলিওর, এইটা যদি ওয়ার্ক না করে তাহলে তো ওই ইকোনমির আপনি এই টাকা পাচারের এর থেকে করতে পারবেন না। রেগুলেটরি ফ্রেমওয়ার্কের কথা বলছেন, এখানে রেগুলেটর কি শুধু কেন্দ্রীয় ব্যাংক, না আরো কোনো রেগুলেটর আছে? সবাই। সেই রেগুলেটর গুলো কারা কারা? না, সেই সবাই, মানে এই যে ব্যাংকিং সেক্টর রেগুলেটর, বাংলাদেশ ব্যাংক তো নিজে সব টাকা নেয় না, দেয় না। হ্যাঁ, এটা তো ব্যাংকে থাকে, এটা চ্যানেলে থাকে, সিস্টেমে থাকে। ওই যে আমি বললাম আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং, সেখানেও ওই যে এলসি খুলছে, সেই এলসি বিক্রি হয়ে যাচ্ছে, সেই এলসিটার পরে চেক করতেছে না, ব্যাংক দেখতেছে না, মাল সাপ্লাই হয়নি, তারপরেও সে পেমেন্ট করে দিচ্ছে। হ্যাঁ, যেমন বন্ডেড ওয়্যার হাউসে বেশ কয়েকটা কেস ধরা পড়েছে, বন্ডেড ওয়্যার হাউসেই মাল আনা নেওয়া করবে সব লেখা আছে, এলসিও খুলে দিয়েছেন ব্যাংক, কিন্তু ব্যাংক দ্বিতীয়বার জিজ্ঞেস করলো না সেই পণ্য মালটা আসছিল কিনা, কি হয়েছিল কিনা, সেটা দেখা যাচ্ছে আরেকজনের কাছে যেতে পারে ভাই। অর্থাৎ ইন কনাইভেন্স উইথ দি পিপুল অর পার্টি অর স্টেজ, যেখানে এগুলোকে ধরা পড়ার কথা আছে না, যে এটা তো নিশ্চয়ই ধরা পড়বে,
নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় ধরা পড়বে, নিশ্চয়ই কোনো জায়গায় ধরা পড়ে নাই বা ব্যাপারগুলো হয় না, ফলে এই যে আন্ডার ইনভয়েসিং এই বিষয়গুলো একটা থেকে যাচ্ছে আর কি। তৃতীয়ত হচ্ছে হুন্ডি থামেনি তো, ওই যে বলা হয়েছিল দিন কতক মনে হচ্ছিল যে হুন্ডি হচ্ছে না বা হচ্ছে না, এখন কিন্তু নিশ্চয়ই হচ্ছে, কারণ নইলে আমার রেমিটেন্স বাড়তেছে। এখানে আমার একটা পয়েন্ট আসে, আমরা রেমিটেন্স বাড়তেছে মনে করে খুব তৃপ্তি বোধ করছি, কিন্তু খেয়াল করতে হবে, ভালো করে খেয়াল করতে হবে দুটো জিনিস। একটা হচ্ছে এই রেমিটেন্স সত্যি রেমিটেন্স কিনা, কতটা রেমিটেন্স, কারণ রেমিটেন্সের একটা ভ্যালু আমার অর্থনীতিতে অন্য ধরনের, এটা টোটাল মানে 100 ভাগ সোনা আর কি। হ্যাঁ, আমার ইকোনমিতে আসতেছে ওখানে অর্জন করা টাকা, এইটা রেমিটেন্স, পিওর রেমিটেন্স। আর একটা যদি হয় ওখানে ব্যবসা করছেন বা কোনো কারণে ইয়ে করছেন, সেই টাকা তিনি পাঠাচ্ছেন এবং সেইটাকেও আমি রেমিটেন্স বলতেছি। রেমিটেন্স বলতেছি কেন, কারণ ওই যে সেই 2.5% সরকার রেমিটেন্সকে উৎসাহিত করার জন্য 2.5% একটি প্রণোদনা দিয়েছে। হ্যাঁ, তো সেই প্রণোদনা যদি এখন অ্যাক্রস দি বোর্ড সকল ট্রান্সফারকে যদি দেওয়া হয়, তো তার মানে বোঝা যাচ্ছে যে আমি ইনডাইরেক্টলি আমি পয়সা দিয়েই ওই টাকা, মানে তাকে ইনসেনটিভ দিয়েই ওই টাকা ফেরত নিচ্ছি। একদিকে পাচার হয়ে যাচ্ছে, আবার সেই পাচারকৃত টাকা দেশে আনছে এবং সেই এনে আবার প্রণোদনা দিচ্ছি। এটা গেল একটা দিক। আরেকটা দিক যেটা আমি দ্বিতীয়টা বলছিলাম, সেটা হচ্ছে যে রেমিটেন্স বা ফরেন কারেন্সি আমার আসবে, সেটা ব্যবহার হতে হবে। ব্যবহার হলে রোল করবে। উনি রেমিটেন্সটা পাঠাইছেন কেন, একটা কাজের জন্য পাঠাইছেন। প্রবাসী যে টাকাটা পাঠাইছে নিশ্চয়ই তার বাড়ি বিল্ডিং বানাবার জন্য বা একটা কিছু করার জন্য পাঠাইছে, বা এই বিনিয়োগ করুক বা যা এটা করুক। পুঁজিবাজারে বিনিয়োগ করার কথা, পুঁজিবাজারে বিনিয়োগ করা যাচ্ছে না, ব্যাংকে রেখে তার ফলাফল পাওয়া যাচ্ছে না, ফলে ওই টাকায় এক ধরনের আইডিয়াল অবস্থায় এসে পড়ে থাকছে বা কাজ হচ্ছে। তাহলে এই আইডিয়াল পড়ে থাকাটাই, এটাও কিন্তু ডায়াবেটিসের লক্ষণ। কারণ আপনার এই টাকা যদি পড়ে থাকে, চুপ করে বসে থাকে, ইনভেস্টমেন্ট যদি না হয়, তাহলে ওই যে এক সময় আমাদের প্রায় 48 বিলিয়ন 50 বিলিয়ন পর্যন্ত আমাদের রিজার্ভ উঠে গিয়েছিল উঠছিল, তার ফলাফল কি হয়েছিল আমি বিশ্বকে দেখাতে পেরেছি, দেখেন আমার রিজার্ভ কত। ফলে আমি খুব কঠিন শর্তের ঋণ নেওয়া, সভরেন গ্যারান্টি দেওয়া, এইগুলো করার জন্য মনে হলো যেন আমার এই রিজার্ভটা বাড়াইছিলাম। হ্যাঁ, রিজার্ভ বেরিয়ে থাকলে এবং সেই অনুযায়ী আমার যদি আমদানিতে ব্যবহার না হয়, ওই কনস্ট্রাকশনে না ব্যবহার হয় বা কাজে যদি না ব্যবহার হয়, ভালো ইনভেস্টমেন্টে যদি না ব্যবহার হয়, তাহলে এই টাকা কিন্তু উল্টো আবার আমাকে অর্থনীতির জন্য বড় ধরনের বোঝা হয়ে দাঁড়াবে। সুতরাং এটাও খেয়াল রাখতে হবে যে যে রেমিটেন্স যে আসতেছে, ঠিক আছে, সেই রেমিটেন্সের টাকাটা আমার ঠিক মতন রোল করতেছি কিনা। ওই যে বলছি টাকা বসে থাকবে না, টাকা বসে থাকলে কিন্তু অসুবিধা। আমরা আরো আলোচনা শুনবো আপনার কাছে, নেব একটি বিজ্ঞাপন বিরতি। প্রিয় দর্শক, নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের নির্ধারিত আলোচনায়। আমাদের আজকের আলোচনার বিষয় অর্থ পাচার প্রতিরোধ ও উদ্ধার। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। মজিদ ভাই, আপনি বলছিলেন আসলে কিভাবে অর্থ পাচার হয় বা মানি লন্ডারিং হয়। আইন 2002 সালে করা হলো, 2012-তে আবার সেটিকে সংশোধন করা হলো, 2016-তেও সেটিকে পরিমার্জন করা হলো, কিন্তু থামছে না এবং টাকা ফেরত আনা যাচ্ছে না, পাচারকৃত টাকা। এই পাচারকৃত টাকা ফেরত আনার ব্যাপারে সরকারের আসলে কি করণীয়? প্রথম পয়েন্ট হচ্ছে যে আইন যতই করেন, আইন যে প্রয়োগ করবে সে যদি ওইটার সাথে এমবেডেড হয়ে যায়, অর্থাৎ ওইটাকে যদি ঠিক মতো না করে, অথবা ওই যে লোক টাকা নিয়ে যাচ্ছে সে যদি মোর পাওয়ারফুল হয়ে যায়, হ্যাঁ, এর দ্বারা, তো সে তো একে কিনেই ফেলতে পারে বা নানান ধরনের বাধা করতে পারে। অর্থাৎ আইনের পথটা অত সহজ না, মানে সহজভাবে যাবে না। কিন্তু আমাকে এখন ন্যাচারাল পথে থাকতে হবে। ন্যাচারাল পথটা হচ্ছে এই, আপনি এমন একটা পরিবেশ সৃষ্টি করেন যে ও টাকাটা এনে যেন ইনভেস্ট করে, ইনভেস্ট করলেই টাকা চলে আসবে। কারণ ওখানেও সে রাখতে পারবে না, ওখানেও প্রশ্ন উঠতেছে। হ্যাঁ, যেমন আপনি 2.5% ইনভেস্ট দিচ্ছেন, ইনসেন্টিভ দিচ্ছেন, এটা ঠিক আছে, আমি এটাকে ক্ষতিকর মনে করতেছি না, কারণ আসুক টাকাটা। আর একটা হচ্ছে টাকা আসবে যদি আপনি করেন যে এই যে কুমিল্লার থেকে 14 গ্রাম পর্যন্ত, কথার কথা, এই রাস্তাটা আপনি বানাবেন, আপনার হাতে ছাড়িয়ে দিব, আপনি এটা বানাবেন, বানালে আমি আপনার ইনভেস্টমেন্ট দেবো, মানে কি বলে ইনসেন্টিভ দেবো। আগেতে ইনসেন্টিভ ঘোষণা করে বললে হবে না, কারণ ইনসেন্টিভ নিয়ে নেবে, কাজ করবে না।
এরকম ভাবে বেশ কিছু প্রজেক্টে হেল্পের বিনিয়োগ করলে দেন আমি আপনাকে প্রণোদনা দেব, একটা প্রণোদনা দেবো বা একটা সুযোগ দেব, করের হার কমাই দেবো বা কি করবো টরবো ইত্যাদি আর কি। এইভাবে একটা ইনসেনটিভ রোল, ক্যারট অ্যান্ড স্টিক পলিসি করতে হবে। হ্যাঁ, যেমন সরকার স্বাস্থ্য খাতে কি করতেছে, সেই স্বাস্থ্য খাতে বলে দিল যে ঠিক আছে আপনি এই 5টা হাসপাতাল পুরোপুরি আপনি করেন, এখানে এস্টাবলিশ করেন, ম্যানেজ করেন, সুন্দর করেন, আমি আপনাকে দেবো। আগে বলবো না, আগে দেওয়া হবে বললে আপনি করবেন, এরকম না। অর্থাৎ কিছু জিনিস আপনাকে ইনভেস্টমেন্টের একটা পরিবেশ, এই জন্যই সরকার যেটা বাজেটে বা সবসময় চেষ্টা করেছে যে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট বাড়ুক। ইনভেস্টমেন্ট বাড়লেই আমার হবে। তো সেই প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টের এটাই একটা পথ হতে পারে যে এই খাত, এই ক্ষেত্র, এই জায়গায় আপনি এইগুলো করবেন, টাকা আনবেন। আমি প্রশ্ন করতেছি না এখন, আপাতত প্রশ্ন করার দরকার পড়তেছে না। আপনি এটা আনেন এবং যা প্রযোজ্য কর আছে সব দেবেন, দিয়ে আপনি আনবেন। এই নিয়ে আপনি এটা করলে, এটা যদি ইনভেস্টমেন্টটা দেখাতে পারেন, কাজ করতে পারেন, তাহলে আপনি এই ফ্যাসিলিটিসটা পাবেন। মানে আপনি বলছেন যে স্বপ্রণোদিত হয়ে যারা পাচার করেছে তারা স্বপ্রণোদিত হয়ে ফিরিয়ে আনবার একটি পরিবেশ তৈরি করতে হবে। এই জন্যই, কারণ ওটা না হলে সে আসতে হেজিটেট করতেছে, 1 আর 2 হচ্ছে আমরা অতীতে যেটা ওই যে ট্যাক্স হলিডে যেটা দিয়েছি ওরা কাজ করে নাই। কারণ করে কি, ট্যাক্স হলিডে দেওয়ার নাম করে ওই যতদিন আমি ট্যাক্স হলিডে দিই ততদিন সে লাফটাপ দেখায়, কারণ যেহেতু ট্যাক্স দিতে হবে না। যেই ওর ট্যাক্স হলিডে পার হয়ে যায় তখন সে ও লস হয়, দেখা যাচ্ছে তার লস হচ্ছে। তো ওইটা না, এখানে হবে ক্যারোনেরিস্টিক। জি জি, ধন্যবাদ। আমরা আগে সুযোগ দিতে হবে, আমরা আরো আলোচনা শুনবো নিশ্চয়ই অন্য কোনো দিন এই বিষয় বা অন্য কোনো বিষয়। আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আলোচনা শেষ করছি এখানটাতেই। আলোচনা শেষ করার আগে শুধু জানিয়ে রাখছি, দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস সপ্তাহের শনি থেকে বৃহস্পতি একই সময়ে সরাসরি সম্প্রচার হয়ে থাকে। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি সুলতান মাহমুদ। আল্লাহ হাফিজ।